বাবলু, বিলু আর ভোম্বল, তিনটি ছেলে। বাচ্চু, বিচ্ছু দুটি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, যার নাম হলো পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওকে ওরা কানা পঞ্চু বলে, আর লোকে ওদের বলে পঞ্চপাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটি একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনই দস্যি, যেমনই ডানপিটে, আর তেমনই লেখাপড়ায় ভালো। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পোড়ো একটা ভাঙা বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো ওরা। বাড়িটা দোতলা। একদিকের ছাদ নেই, একদিকের দেয়াল ধসে পড়েছে। একদিকের ছাদে ছোট ছোট বট গাছ, অশ্বত্থ গাছ গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস আগাছায় বন হয়ে আছে। একটা মস্ত গুলঞ্চ গাছ তার শাখা প্রশাখা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনে সেখানে এসে বসল। বাবুল প্যান্টের পকেট থেকে বার করল 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভোম্বলের কাছে ছিল একটা ছোট ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুৎসই একটা জিনিস তৈরি করে ফেলল। বাচ্চু আর বিচ্ছু দুটি মেয়ে নেহাতি ছোট, তাই ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। কিন্তু যখন ভাগ হলো তখন সবার ভাগেই সমপরিমাণ পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে ওদের ভাগে কিন্তু কম হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভোম্বল সেই আঁকা বাঁকা গুলঞ্চ গাছের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপর। আর বাবুল করল কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতেই বাবলুর মাথায় একটা হঠাৎ বুদ্ধি এলো। যেই না আসা, বাবুল অমনি নিজের মনেই হাতের টুসকি দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস আইডিয়া। বিলু, ভোম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছুও শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চু তাকালো বাবলুর মুখের দিকে। বিলু বলল, কিসের আইডিয়া রে বাবুল? বাবুল বলল, একটা চমৎকার প্ল্যান মাথায় এসেছে। ভোম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ? এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভোম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। পরিবেশ তৈরি করে নেব। কি করে নিবি? যেখানেই রহস্যের গন্ধ পাব সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই, ভোম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়, জয় মা কালী। তার ওপর তুই যখন আমাদের লিডার, তখন আর ভাবনা কি। বাচ্চু বিচ্ছু বলল, ওহ, কি দারুণ মজা।
ভোম্বল আনন্দে চেঁচিয়ে উঠল, 3 চিয়ার্স ফর বাবলু। সবাই সমস্বরে বলে উঠল, হিপ হিপ হুররে। পঞ্চুও অমনি আনন্দে ডেকে উঠল, ভৌ ভৌ ভৌ। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলের থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু ডাকল, ভৌ ভৌ। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে এবং এই বাগানেই, এই পোড়ো বাড়ির ভেতর ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কি নাম দিবি দলটার? ভোম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে তখন আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কোম্পানি। বাবলু বলল, তুই একেবারে রামবুদ্ধু, অ্যান্ড কোম্পানি আবার হয় নাকি? বাচ্চু বলল, তুমিই বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটাকে আরও একটু মডার্ন করতে হবে। আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল। ভোম্বল বলল, আমি এক্ষুনি আমাদের পাড়ার ঘ্যাচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবুল বলল, সেই ভালো, আজ থেকেই আমাদের কাজ শুরু হয়ে যাক। ভোম্বল, তুই সাইনবোর্ড তৈরি করগে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভোম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝ্যাঁটা তো চাই, তারপর জল ছিটোবার জন্যে একটা বালতি। বাবুল বলল, ঝ্যাঁটা না হলেও চলবে, কালকাসুন্দের ঝাড় দিয়ে ঝ্যাঁটা বানিয়ে নেব, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল, আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা। বাচ্চু বলল, কি করে আনবি? মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবুল, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভোম্বলও ফিরে এলো ঘন্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা রয়েছে পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল। দুজনেই ঘুমোচ্ছিল অঘোরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলো মনে আসতে লাগলো। হঠাৎ মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তেই বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান তাহলেই সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম গোটা কয়েক দিয়েই দেবেন ওকে, তারপর অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছু ভেবে পেল না। পাশ ফিরে দেখল বাচ্চু অঘোরে ঘুমোচ্ছে। রাত এখন কত তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর। তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটু টিপনি দিয়ে ডেকেই ফেলল বিচ্ছু, এই দিদি, দিদি। বাচ্চু ঘুমের ঘোরেই বলল,
শোন। বাচ্চুর ঘুম ভেঙে গেল। তবুও সে তন্দ্রা জড়ানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না কি বলছিস। একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলল। কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চুর। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে। মা কাল সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে কিচ্ছু হবে না, বলে পাশ ফিরে শুলো বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি। বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে। এখন চুপচাপ শুয়ে থাক দিকি, আমার ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম আর এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতির কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝল বাচ্চু বেশ গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মনস্থির করে ফেলেছে, সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল। তারপর আস্তে আস্তে দরজার দিকে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখল বিচ্ছু। চারিদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবুলদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখে পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে ল্যাজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যিই অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুঁই কুঁই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়েই বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার ওপর ছায়া ছায়া কালো কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে ঢুকল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে
তা দেখতে পেল না বিচ্ছু। আর পঞ্চুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক সেদিকে খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ একটা জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চুও ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল, ভৌ ভৌ ভৌ। তারপর আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয়ে কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের ওপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড় দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পঞ্চু কিভাবে গিয়েছিল, কি দেখেছিল সব বলল। সব শুনে বাচ্চু চোখ দুটো বড় বড় করে বলল, বলিস কি রে, ভয় করলো না তোর? বিচ্ছু বলল, না, ভয় আবার কি? উফ, তুই সত্যিই বিচ্ছু। আমি হলে তো ভয়েই হার্ট ফেল করতাম। এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। বিচ্ছু বলল, তবে ভয় যে করেনি তা নয়। আলোটা যখন মুখের ওপর এসে পড়ল তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। বাচ্চু বলল, না না, ভূত নয়। ভূত হলে টর্চ ব্যবহার করতো না। এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখুনি যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তিরদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছু এবং পঞ্চু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গত রাত্রের সমস্ত ঘটনা খুলে বলল। শুনে তো সকলে অবাক। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসে প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এই রকমই যদি হয়ে থাকে তাহলে এর পরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়াটা ঠিক হবে? ভম্বল বলল, আলবাত হবে। এমন নিরিবিলি জায়গা আর কোথাও পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। বিলু বলল, সে কথাটা ঠিক, কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না তো। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এইটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে তোরা দাঁড়াবি। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পঞ্চুকে এবারে আমাদের সঙ্গে নেব না। কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ও ব্যাটা চেঁচিয়েই সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পঞ্চু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। বাবলু বলল, না। সেই না শুনে পঞ্চু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল, ভৌ ভৌ। বাবলু বলল,
না পঞ্চু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করলো। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পঞ্চু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্ছু ঠিক সময়েই বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখলো ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যেই ওরা জড়ো হলো, অমনি সবাই মিলে চলল মিত্তিরদের বাগানের দিকে। যথা সময়ে বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধে হলো না, কেননা বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার, তাতে পাশের লোককেই দেখা যায় না। বাবলু বলল, আজ রাত্রেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক, চোর ডাকাত কি ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভোম্বল বলল, সঙ্গে একটা আঁশবটি রাখলে ভালো হতো। বাবলু বলল, আঁশবটি কি হবে? আঁশবটি দেখে ভূত পালাবে? বোকা কোথাকার, এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ, এ যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়বো আমরা। ভোম্বল বলল, আমি অবশ্য আসবার সময় সঙ্গে একটা গুলতি আর কিছু পোড়ামাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা। দে গুলতিটা আমার হাতে দে। ভোম্বল গুলতিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ হিস শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো সেটা। কেমন যেন রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনল ছাদের ওপর কেমন যেন একটা খস খস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যই প্রেতপুরী বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাপা গাছের ডালে একটা পেঁচা ডাকলো, ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেই স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। দেয়াল ঘেঁষে নীরবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একসময় খুব সাবধানে, অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলতিটা এবং পোড়া মাটির গুলিগুলো বিলুর হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতের অভ্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলতিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি আর গুলতি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এ ঘর সে ঘর করে দোতলায় উঠল। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখল ঘরের ভেতর থেকে মৃদু একটু আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উকি দিয়ে দেখল একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেই পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোরা হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য!
একজন ছোরা উঁচিয়ে বলছে, এখনো কিন্তু সময় আছে, যদি ভালো চান তো শিগগির এই কাগজটাতে লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদেরকে হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাত্রেই আপনাকে খুন করে আমরা এই বাগানে চাপা গাছের গোড়ায় পুঁতে ফেলব। আপনার মতো আরও অনেককেই সরিয়ে দিয়েছি আমরা। অতএব যা বলি চটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য সবে কাল তুলেছি, আমার এখনো 5,000 টাকার দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে, তোমাদের যা ইচ্ছে তাই করতে পারো। এই না দেখেই পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু গেল স্থির হয়ে। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল, কঙ্কালই! কঙ্কাল মানেই তো ভূত। আর তাই যদি হয়, মানে ভূতই যদি হয়, তবে ভূতে কেন খামোখা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কি করবি রে বাবলু? কেটে পড় শিগগির, হাওয়া খারাপ। ভোম্বল বলল, আমরা কি সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়লুম? বিলু বলল, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু রেগে গেল। আচ্ছা ইডিয়েট তো, চুপ কর না। যেই না বলা সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে দাঁড়ালো। তারপর চট করে বাতিটা নিভিয়েই টর্চের একটা ঝাঁক তীব্র আলো ওদের মুখের ওপর নিক্ষেপ করে বলল, কে ওখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। ওরা তাই সমস্বরে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েছিল, সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলতি টিপ করল। একেবারে অভ্যর্থ টিপ লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা। সে আলোও নিভে গেল তখনই। ওদের আলো যেই না নিভল অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চেঁচিয়ে উঠল, ভূত! এ নিশ্চয়ই ভুতুড়ে ব্যাপার। হাতের কাছে একটা আদলা ইট পড়েছিল। ভোম্বল করল কি, চট করে সেই ইটটা কুড়িয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে উঠল, বলল, মাই গড! বলেই এক লাফে পাশের ভাঙা জানালাটা দিয়ে হাওয়া। তারপর দূর দাঁড় করে ওপরের সিঁড়ি বেয়ে দে দৌড়। বাবলু, বিলু, ভোম্বল, বিচ্ছু, বাচ্চুও কঙ্কালটার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পঞ্চুর গলা শোনা গেল, ভৌ 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 ভৌ। বাবলু অবাক হয়ে বলল, পঞ্চুর গলা না? পঞ্চু কোত্থেকে এলো? ওকে তো আনিনি আমরা। বিচ্ছু বলল, ও নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে। উফ, কি বদমাইশ! যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে ডাকল, আয় আয় পঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখল পঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক, পঞ্চু যখন গেছে তখন আর আমাদের ওদিকে মাথা ঘামাবার দরকার নেই। এখন ঘরের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারখানা কি। ওরা সকলে ঘরের ভেতর ঢুকল। তারপর টর্চ জেলে সেই অচৈতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভোম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বার করে
জ্বেলে ফেললেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখল এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কালো পোশাকের ওপর সাদা সাদা ডোরা এমনভাবে আঁকা রয়েছে, আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলে মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েই ছিল। ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেলল তাকে। এদিকে সেই ভদ্রলোক মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমাকে নির্ঘাত মেরে ফেলত। বাবলু বলল, আমাদের পরিচয় পরে পাবেন। এখন আপনি এক কাজ করুন, শিগগির গিয়ে পুলিশ ডেকে আনুন, একদম দেরি করবেন না, যান। ভদ্রলোক বললেন, তোমরা? আমরা ততক্ষণ এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বললেন, ঠিক বলেছ, আমি এখুনি গিয়ে পুলিশ নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছন দিকেই একটা পুকুর আছে, সেই পুকুরের পাড় থেকে পঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চুও ছাড়বার পাত্র নয়, বোধহয় উঠতে দিচ্ছে না ব্যাটাকে। খানিক পরেই বাগানের বাইরে একটা গাড়ি থামার শব্দ পাওয়া গেল। বাবলু বলল, নিশ্চয়ই পুলিশের গাড়ি। ভোম্বল বারান্দার কাছে এগিয়ে গিয়ে টর্চের আলো ফেলে দেখল সত্যি পুলিশের গাড়ি সেটা। গাড়ি থেকে নেমে কয়েকজন পুলিশ বাগানে ঢুকতেই ভোম্বল ওপর থেকে হেঁকে বলল, আমরা সবাই এখানে আছি, আপনারা সোজা ওপরে উঠে আসুন। পুলিশের লোকেরা দ্রুত ওপরে উঠে এলো। ওদের সঙ্গে ছিলেন সেই ভদ্রলোক এবং থানার ওসি। ভদ্রলোক বললেন, এই সেই ছেলেরা যারা আমার জীবন রক্ষা করেছে। ওসি বাবলুর কাঁধে হাত রেখে বললেন, তোমাদের পরিচয়? আমরা পাণ্ডব গোয়েন্দা। আজকের দিনে তোমাদের মতন ছেলে মেয়ে দেখা যায় না। তা পাণ্ডব গোয়েন্দার মানে তো কিছু বুঝলাম না ভাই, এত রাত্রে তোমরা এখানে কি করতে এসেছিলে? বাবুল তখন একে একে সব কথা খুলে বলল। সব শুনে ওসি অত্যন্ত খুশি হয়ে বললেন, এই যে ভদ্রলোকের জীবন রক্ষা করলে তোমরা, ইনি কে জানো? ইনি একজন অধ্যাপক, তোমরা হয়তো নামও শুনে থাকবে। বাবলু বলল, কি নাম? এনার নাম ভবেশ রায়। বাবলু বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি। এমন সময় ওসির চোখ পড়ল সেই কঙ্কালের পোশাক পরা লোকটির দিকে। লোকটিকে দেখেই চমকে উঠলেন তিনি। আরে, এ ব্যাটা তো একজন দাগি আসামি। আমি অনেক দিন ধরে খুঁজছিলাম ব্যাটাকে। বেশ কয়েকটা মার্ডার কেস ঝোলানো আছে ব্যাটার নামে। বাবলু বলল, আরও একজন আছে স্যার। কোথায়? সে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়েছে, আমাদের কুকুর পাহারা দিচ্ছে তাকে। ওই শুনুন আমাদের কুকুরের ডাক। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে। ওসি তার কয়েকজন কনস্টেবলকে বললেন, এই তোরা এ ব্যাটাকে অ্যারেস্ট করে ভ্যানে ওঠা, আমি ততক্ষণে অন্যটার ব্যবস্থা করি। এই বলে আরও 2-4 কনস্টেবলকে নিয়ে পুকুরের দিকে চললেন। পাণ্ডব গোয়েন্দারাও পুলিশের সঙ্গে চলল। জোড়া জোড়া টর্চের আলোয় আলোকিত পথে দলবদ্ধ হয়ে চলতে কোনো অসুবিধে হলো না। পুকুর পাড়ে গিয়ে সবাই যা দেখল তা এক মহা কেলেঙ্কারির ব্যাপার। পলাতক লোকটি প্রাণ বাঁচাবার জন্য সত্যই জলে ঝাঁপ দিয়েছে, আর পঞ্চু তাকে এমন ফেসাদে ফেলেছে যে বাছাধন কোনো রকমেই ডাঙায় উঠতে পারছে না। যেদিক দিয়ে উঠতে যায় সে দিক দিয়েই আক্রমণ করে পঞ্চু। নিরুপায় লোকটি তখন পঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের ওপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পঞ্চুকে ধরতেই
জল থেকে সুরসুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাতকড়া নিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই অ্যারেস্ট করলো লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যই সফল হলো। দুজন নামকরা বদমাইশকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্তন্ন তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরদিন রাত্রিবেলা পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সে নিমন্ত্রণে অবশ্য পঞ্চুও বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল।